বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার আরিফিন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে। তো আজকে আপনাদের জন্য আমি বিষয় সিলেক্ট করেছি শিশুদের কৃমি নিয়ে। আপনারা অনেকে আমাদের কাছে এসে বলেন যে আপনার বাচ্চা খেতে চায় না, আপনার বাচ্চার পেট সবসময় ফেপে থাকে, আপনার বাচ্চার রুচি কমে যাচ্ছে, এটা খায় না ওইটা খায় না। আবার বলেন যে আমার বাচ্চা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আমার বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে। আসলে এগুলা হচ্ছে সবগুলো কৃমির লক্ষণ। এই কৃমিটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জন্য, কিন্তু আমরা এটাকে কেউই গুরুত্ব দিই না। আসলে এটার ভয়াবহতা বা এটা সম্পর্কে যদি আমরা অবগত না হই তাহলে আমাদের জন্য এটা বিপজ্জনক অবস্থা বয়ে আনতে পারে। তাই আমরা আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের বিষয়টা। তো আজকের বিষয়ে শুরুতেই আমি বলবো যে আসলে কৃমি কেন হয় আপনার বাচ্চার শরীরে বা আপনাদের শরীরে কৃমি কেন হয়। আপনার বাচ্চা হরহামেশাই, যারা গ্রামের বাচ্চা তারা হরহামেশাই খালি পায়ে ঘোরাফেরা করে। আসলে আপনাদের বাচ্চায় চেষ্টা করবেন যে বাইরে কোথাও, শুধু টয়লেটে না, বাইরে যে কোনো জায়গায় আপনার বাচ্চা গেলে আপনার বাচ্চাকে একটু জুতা পরায়ে বাইরে দিবেন। কারণ আমাদের যে কোনো জায়গায় কৃমির ডিম থাকতে পারে, সেই ডিমটা আপনার বাচ্চার পায়ের চামড়াতে লেগে সেখান থেকে ভিতরে যেতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব বাচ্চাদের খালি পায়ে না হাঁটে না চলাফেরা, বাইরে ঘুরতে না দিতে। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার বাচ্চার এটা আসলে ব্যক্তিগতটা বলতে আপনার বাচ্চার দেখাশোনা তো আপনাকেই করতে হবে। আপনার বাচ্চার যেন নখ বড় না থাকে, আপনার বাচ্চা যেন দাঁত দিয়ে নখ না কামড় দেয়, এটা আপনাকে দেখতে হবে। তাহলে আপনার এটা তাহলে এটার মধ্যে দিয়ে কিন্তু, এই নখের মধ্যে দিয়ে কিন্তু আপনার বাচ্চার পেটে কৃমি সংক্রমণ হতে পারে। অনেক সময় দেখা যায় যে আপনার বাচ্চা ধুলোবালিতে, গ্রামের বাচ্চারা ধুলোবালিতে অনেক সময় খেলে, এই ধুলোবালিতে যেখানে সেখানে বসে খেলে। তো এই ধুলোবালিতে খেলার সময় আপনার বাচ্চায় কৃমির ডিম আপনার বাচ্চার শরীরে প্রবেশ করতে পারে। এ থেকে আপনার বাচ্চা কৃমির সংক্রমণ আপনার বাচ্চার ইতে পারে। পেশাব পায়খানার পরে সঠিকভাবে আপনার বাচ্চা যদি হাত পরিষ্কার না করে, এটা আপনার বাচ্চাকে, আপনার বাচ্চাদের এটা সচেতন করার দায়িত্ব অভিভাবকদের। এটা আপনারা সচেতন করবেন আপনার বাচ্চা যেন আহ পেশাব পায়খানা শেষে আপনার বাচ্চা যেন সঠিকভাবে হাতটা ধৌত করে। আপনার বাচ্চার খাবার, অনেক সময় খাবারের আগে হাত ধোয় না, আসলে এটাকে আমরা গুরুত্ব দিই না, কিন্তু খাবারের আগে আপনার বাচ্চাকে হাত ধোয়ানোর অভ্যাস করতে হবে। বাইরে অপরিষ্কার বাইরের আপনার বাচ্চা বাইরের অপরিষ্কার পানি এবং অপরিষ্কার খাবার খায় কিনা এটা দিয়ে দেখতে হবে। এটার মধ্যে দিয়েও কিন্তু কৃমি সংক্রমণ হতে পারে। খাবার সঠিকভাবে রান্না বান্না না করলে এটা পারিবারিক সমস্যা, পরিবার থেকে এটা দেখতে হবে। আপনার খাবারগুলো সঠিকভাবে রান্না বান্না হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা, আমরা এতক্ষণ জানলাম যে আপনার বাচ্চা কেন, কিভাবে কৃমির সংক্রমণ হয়। এখন আমরা কিভাবে বুঝবেন আপনি যে আপনার বাচ্চা আসলে যে কৃমি আক্রান্ত হয়েছে, এটা আপনি কিভাবে বুঝবেন? আপনার বাচ্চা খাবারের অরুচি দেখা দিবে, প্রচন্ড খাবার অরুচি, এটা খেতে চাইবে না ওইটা খেতে চাইবে না। আপনাদের যেটা স্বাভাবিক কমপ্লেন, বাচ্চাদের নিয়ে আসলেই কমপ্লেন করেন যে আমার বাচ্চা খেতে চায় না। তো এটার জন্য আপনি বুঝে নিবেন, সব বাচ্চা সব অরুচি যে কৃমির জন্য সেটা না, কিন্তু এটা হচ্ছে কৃমির একটা উল্লেখযোগ্য লক্ষণ যে আপনার বাচ্চার খাওয়ার অরুচি আসবে। আপনার বাচ্চার পেট ফুলে থাকবে, বেশিরভাগ সময় আপনার বাচ্চার বদহজম হবে, ঘন ঘন পাতলা পায়খানা হতে পারে আপনার বাচ্চার, আপনার বাচ্চা ফ্যাকাশে হয়ে যেতে পারে, রক্ত স্বল্পতা দেখা দিতে পারে, আপনার বাচ্চার বমি বমি ভাব হতে পারে এবং বমিও হতে পারে। এই লক্ষণগুলো যদি, আরেকটা লক্ষণ হচ্ছে আপনার বাচ্চা, আরেকটা মানে এটা আপনাদের সবাই জানা লক্ষণ যে কৃমি সংক্রমণ হলে আপনার বাচ্চার পায়খানা রাস্তার সাইডে আপনার বাচ্চা প্রচন্ড চুলকাবে। বিশেষ করে এটা রাতে বেশি চুলকায়, কেননা রাতের বেলা আপনি যখন শুয়ে পড়বেন তখন কৃমিগুলো একটু বের হয়ে আসার চেষ্টা করে, বের হয়ে আসে, তখন এই বাচ্চা আপনার পায়খানা রাস্তার চারিদিকে, বাচ্চার পায়খানা রাস্তার চারিদিকে আপনার এই কৃমিগুলো চুলকায় প্রচন্ড আকারে। আপনার বাচ্চা ঘুম থেকে উঠে দেখবেন যে চুল। তো আপনাকে এটা যদি আপনি এইগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার বাচ্চা কৃমি আক্রান্ত হয়েছে। তো কৃমি আক্রান্ত হলে আপনাদের এখান থেকে সমাধান কি? আপনি অবশ্যই যখন আপনি বুঝবেন যে আপনার বাচ্চা কৃমি আক্রান্ত হয়েছে, তখন আপনি আপনার পার্শ্ববর্তী বা স্থানীয় কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। আর আমি যেটা পরামর্শ দিব সেটা হচ্ছে, আপনার বাচ্চার 1 বছর বয়স হয়ে গেলে আমরা কৃমির ওষুধ দিয়ে থাকি। অবশ্যই কৃমির ওষুধগুলোর দাম খুবই কম। তবে আপনার পরিবারে যদি কেউ কৃমির আক্রান্ত হয় তাহলে পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে, না হলে একজনের থেকে, আর এটা একটা সংক্রামক রোগ, একজনের থেকে আরেকজনের পার হয়ে যাবে এই কৃমি রোগটা। এই জন্য আমরা পরিবারের সবাই একসাথে এই কৃমি ওষুধটা খাওয়ার চেষ্টা করব। বড়দের ওষুধ আলাদা, ছোটদের ওষুধ আলাদা। যাদের বয়স 1 বছরের বেশি তারা ডিলেন্টিন, মেলফিন এই জাতীয় যে ওষুধগুলো পাওয়া যায়, এই ওষুধগুলো 3 মিলি খাবেন আজকে, আর 14 দিন পরে আবার বাকি 3 মিলি, এভাবে আপনারা পর পর 3 মাস। আপনারা কিন্তু বারবার এসে বলেন যে কৃমির ওষুধ খাওয়াচ্ছি তারপরও কৃমি ভালো হচ্ছে না। আপনাদেরকে সচেতন হতে হবে, কৃমির ওষুধটা রেগুলার খাওয়াতে হবে। কৃমির ওষুধ খাওয়ার নিয়ম হচ্ছে, আপনাকে 3 মিলি ওষুধ আপনি আজকে খাওয়াবেন,
আর 3 মিলি ওষুধ আপনি 14 দিন পরে খাওয়াবেন, যাদের বয়স 1 বছরের বেশি। 3 মিলি ওষুধ আজকে খাওয়াবেন, 14 দিন পরে আবার বাকি 3 মিলি ওষুধ খাওয়াবেন। এভাবে 3 মাস পর পর আপনি এই কৃমির ডোজ গুলো চালিয়ে যাবেন। শুধু আপনার বাচ্চাকে খাওয়ালে হবে না, পরিবারের সবাইকে একসাথে কৃমির ওষুধ খেতে হবে। আপনাদের বাচ্চারা কিভাবে আপনারা সচেতন হবেন সেই বিষয়ে বলতেছি। আপনার বাচ্চাকে আপনি পেশাব পায়খানার পর হাত ধোয়ার ব্যবস্থা করে দিবেন। আপনার বাচ্চা যেন কোনো ফলমূল না ধুয়ে, বাইরের ফলমূল না ধুয়ে খেতে পারে, সেখানেও না ধুয়ে খায়, এটা দেখবেন। সেখানেও কৃমির ডিম থাকতে পারে, সেই ডিম থেকে আপনার পেটে কৃমির জটিলতা হচ্ছে আপনার কৃমিটা যদি লিভারে চলে যায় তাহলে সেক্ষেত্রে জন্ডিস এবং বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। এজন্য আমরা এই ছোট জিনিসটাকে আমরা অবশ্যই গুরুত্ব দিব। বিশেষ করে পরিবারের গার্ডিয়ানদের বলতেছি আমি, আপনারা বিশেষ করে গুরুত্ব দিবেন, কারণ আপনার বাচ্চারা তো এত কিছু বুঝবে না। আপনাদের গুরুত্ব দিতে হবে, আপনার বাচ্চার সুরক্ষার জন্য আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। তো আজকে আমি আপনাদেরকে, যদি আপনাদের এই বিষয় নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি। যে কোনো সাহায্য সহযোগিতার জন্য, পরামর্শের জন্য আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি সবাইকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই স্বাভাবিক জীবনযাপন করবেন, আপনারা সবাই সচেতন হবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবারকে সুস্থ রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।